আসসালামু আলাইকুম। ক্রিক বোল্ড প্রেজেন্ট ক্রিক টকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বাংলাদেশের টি-টোয়েন্টিতে যে সেকেন্ড ম্যাচ পাকিস্তানের বিপক্ষে তারা আজকে মাঠে নামতে যাচ্ছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তো সেই ম্যাচে সেই ম্যাচে কেমন হতে পারে আজকে একাদশ, এই নিয়ে একটি বিশ্লেষণ করব। এবং আজকে যেহেতু বাংলাদেশে প্রথম ম্যাচটি হেরেছে, এরা তাদের আজকে তিনটি টি-টোয়েন্টি সিরিজের আজকে দ্বিতীয় ম্যাচ, যেটা জয়ের কোনো বিকল্প নেই। এই হিসেবে আজকে কিরকম হতে পারে বাংলাদেশের সেরা একাদশ, তাই নিয়ে একটু বিশ্লেষণ করতে যাচ্ছি। তো চলুন ভিডিওটি। তো প্রথমত আমি কিছু প্লেয়ারকে স্কোয়াডে থাকার এবং না থাকার কিছু কারণ আমি আপনাদের মাঝে বিশ্লেষণ করে দিব, এবং এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো প্রথমত দেখেন যে তৌহিদ হৃদয় গত ম্যাচে যে পারফরমেন্স করেছিল, 17 বলে 22 রান। তারপরে তারপরে তার স্কোয়াডে আজকে থাকাটা তুলনামূলকভাবে কম। সেখানে তার জায়গায় ইনক্লুড হতে পারে মেহেদী হাসান মিরাজ। দেখেন, মেহেদী হাসান মিরাজকে যদি আপনি ইনক্লুড করেন, সেখানে আপনি ব্যাকআপ বলার হিসেবেও তাকে, ষষ্ঠ বলার হিসেবেও আপনি তাকে ব্যবহার করতে পারবেন। তার সাথে সাথে তাকে আপনি ব্যাটিংও মিডল অর্ডার ব্যবহার করতে পারবেন। দেখেন, তাওহিদ হৃদয় যে প্রমিনেন্ট ইদানিং ধরে খেলছে, সেখানে মনে হয় না ক্যাপ্টেন এই রিস্কটি নেবেন তাকে নিয়ে। তো আবার সেখানে পারভেজ হোসেন ইমন গত 2 ম্যাচে দুবাইতে যে প্রথম সিরিজটা হয়েছিল, সেখানে দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছে। তারপরে আমরা দেখেছি তার বেশি একটা কার্যকরী ইনিংস হয়নি। তারপরেও আমার মনে হয় না তাকে দল থেকে আউট করে দেওয়ার এরকম একটা ডিসিশন আসতে পারে। তবে এরকম ডিসিশন আসলে পারভেজ হোসেন ইমনের জায়গায় সেখানে নাজমুল হোসেন শান্তকে ইনক্লুড করতে পারে। এবং পেস বোলিং ইউনিটে আপনার সেখানে তানজিম ইদানিং ধরে খুব রান কনসিভ করছে। দেখেন, গত ম্যাচে একটা ব্রেক থ্রু দিলেও সেখানে সে কাঙ্ক্ষিত উইকেট, যখন ব্রেক থ্রু দরকার ছিল সেখানে দিতে পারে নাই। সে রানও বেশি কনসিভ করেছে। তো এই ক্ষেত্রে সেখানে খালেদ আহমেদের যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। দেখেন, খালেদ আহমেদ এখন এই মুহূর্তে টি-টোয়েন্টিতে মোটামুটি পারফেক্ট বলা যায়, কিন্তু দেখেন, খালেদ কিন্তু গত বিপিএলেও খুব দুর্দান্ত ভালো বোলিং করেছে। তার অবশ্যই ক্যাপাবিলিটি আছে, তার ওই দক্ষতার জায়গা আছে অবশ্যই। তো আমি মনে করি খালেদকে দলে যুক্ত করা উচিত। তো প্রথমত আমি একাদশে আমি সিরিয়ালে আমি আপনাদেরকে বলছি। তো প্রথমত লিটন দাসের সাথে যদি পারভেজ হোসেন ইমন আসে তাহলে সে ওখানে থাকবে, আর না হলে নাজমুল হোসেন শান্ত যদি দলে ইনক্লুড হয় তাহলে তানজিদ তামিমের সাথে লিটন দাসের একটা ওপেনিং জুটি আমরা দেখতে পারি। এবং সেখানে মিডল অর্ডারের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা, তাওহিদ হৃদয় তো বর্তমানে ফর্মে নেই। যদি মেহেদী হাসান মিরাজ আর দলে যুক্ত হয়ে যায় তাহলে 4 নম্বর এবং 5 নম্বর পজিশনটা আমার মনে হচ্ছে শামীম পাটোয়ারি এবং মেহেদী হাসান মিরাজের হওয়া উচিত। জাকির আলী অনেক অবশ্যই তার চয়েস থাকবে, কারণ জাকির আলী অনেক বিগত ম্যাচগুলোতে দেখিয়েছে তার সামর্থ্য। দেখেন, জাকির আলী অনেককে নিয়ে কিছু বিশ্লেষণ আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে কোনো একটা ক্লিপে তুলে ধরবো। জাকির আলী অনেক হচ্ছে 16 থেকে 20তম ওভারের জন্য খুব দুর্দান্ত কার্যকরী। এখন দেখেন, সে 10-12 ওভার যেতে না যেতেই বাংলাদেশের যে হারে উইকেট পড়ে যায়, সে ওইখানে চলে আসে। তার দায়িত্ব কিন্তু মিডল অর্ডারকে ধরে আগানো না, তার দায়িত্ব ফিনিশিং রোলটাকে সে যেন সুন্দরভাবে করতে পারে সেই জন্য। কিন্তু আহ শামীম পাটোয়ারিকে আমি ইদানিং করে দেখছি যে আম, ষষ্ঠ নাম্বার, এবং সব থেকে গুরুত্ব শেখ মেহেদী আমার মনে হয় রিশাদ হোসেনের পরেও শেখ মেহেদীকে ইনক্লুড করা উচিত। আপনি দেখেন, শেখ মেহেদী 5 নম্বরে গত ইউএই এর সাথে যে ম্যাচটা হয়েছিল,
শেখ মেহেদীকে তারা 5 নম্বরকে প্রমোট করেছে। কিন্তু আপনি একবার শেখ মেহেদী কি 5 নম্বরে কখনো শেখ মেহেদী খেলেছে? না। তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেস বোলিং ইউনিটটা অবশ্যই অবশ্যই গুরুত্ব আছে। দেখেন শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, আহ, রিশাদ হোসেন, এই তিনজন তো স্পিন বিভাগে থাকবেই। তার সাথে সাথে দলের সাথে থাকবে শরীফুল ইসলাম, তো অবশ্যই থাকবেন। তার সাথে সাথে হাসান মাহমুদ অবশ্যই থাকবো। সেখানে যদি তানজিব সাকিবের কে বসিয়ে রেখে খালেদ আহমেদকে যুক্ত করে, আমার মনে হয় না সেখানে খারাপ কিছু হবে। কারণ অবশ্যই তার বলে ভালো ভ্যারিয়েশন আছে, পেস আছে, ওই অ্যাগ্রেশনটা অবশ্যই আছে। তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সব ম্যাচ ভালো পারফরমেন্স করতে হবে, সবাইকে ভালো এফোর্ট। তো মেইন কথা হচ্ছে সবাইকে ভালো এফোর্ট দিতে হবে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে আপনি খেলবেন, ফিল্ডিংটা কিন্তু আপনি খুব ডমিনেটলি দিতে হবে। দেখেন পাকিস্তানের ফিল্ডিং সাইড, বোলিং সাইড এবং ব্যাটিং সাইড, তিনটা মিলেই কিন্তু তারা খুব শক্তিশালী। এখন আপনি ব্যাটিং সাইড ভালো করলেন, বোলিং সাইড ভালো করলেন, কিন্তু ফিল্ডিং সাইডে আপনি কিছু কিছু গুরুত্বপূর্ণ ক্যাচ যা আপনার ম্যাচের মোমেন্টামই ঘুরিয়ে দিতে পারে। তো অবশ্যই অবশ্যই সবাইকে অবশ্যই ভালো পারফরমেন্স করতে হবে। তো এই নিয়ে আজকে আমার এই ভিডিও। যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন এরকম ভিডিও আমি কন্টিনিউ করবো কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লিক অন প্রেজেন্ট, ক্লিক বোর্ডের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।